হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি অর্ণব স্যার। 15টা কোশ্চেনের সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা অ্যাভারেজের উপরে 15টা কোশ্চেন ডিসকাস করব। তার মধ্যেও আমাদের একদম পরীক্ষায় আসা মানে পঞ্চায়েত এক্সামে আসা কিছু কোশ্চেন থাকবে এবং পাশাপাশি আমরা দেখব যে কীরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তো আমাদের সামনে যে এক্সামগুলো রয়েছে সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা পঞ্চায়েতের মতো এক্সাম হতে পারে, বা তোমরা অন্যান্য এক্সাম যা দিচ্ছ সবেতেই কিন্তু এই প্রশ্নগুলো কোনো না কোনোভাবে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা ওভারঅল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে যারা পরীক্ষা দিতে চাইছো সামনের পরীক্ষাগুলো। তো চলো স্টার্ট করা যাক। আর এই ভিডিওর শেষেই কিন্তু তোমরা ওয়েট করো, আগের তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম রেশিওর ওপরে, সেখানে 10 নম্বর কোয়েশ্চেনে অনেকের ডাউট আসে। আসলে ওখানে মানে লেখার সময় একটা ডিজিটের পরিবর্তে আরেকটা ডিজিট লেখা হয়ে গেছিলো, যেটাকে আমি সংশোধন করে দিচ্ছি, যেটা তোমরা আজকের ক্লাসের শেষেই পেয়ে যাবে। তো সবাই ওয়েট করো, যারা ক্লাসটাকে মন দিয়ে ফলো করছো, পরপর সিরিজগুলো দেখছো, তাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, চলো শুরু করি আমরা। তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখবো যে কোয়েশ্চেনটা রয়েছে অ্যাভারেজের উপরে, সেটা পঞ্চায়েত সেক্রেটারি এক্সামে এসেছিল। কোয়েশ্চেনটা পড়বো আমরা। দেখো মানে বেসিক কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে, সব কোয়েশ্চেন তোমরা উড়িয়ে দেবে দেখেই। তো তোমাদেরকে আগে বলবো সিরিজটা অ্যাটেন্ড করার আগে তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টগুলো একবার ঝালিয়ে নিও। তবু আমরা মিনিমামটুকু এখানে আলোচনা করি, কম সময়ে বেশি নলেজের সিরিজ এটা, তো সেইভাবে কিন্তু তোমরা এটা ফলো করবে। এবার দেখো, বিদ্যালয়ের 8জন শিক্ষকের গড় বয়স দেওয়া আছে 40 বছর। তো 8জন শিক্ষকের গড় বয়স দেওয়া আছে 40 বছর এবং 55 বছর বয়সে মারা গেছেন একজন শিক্ষক, এবং তার জায়গায় 39 বছর বয়সে যুক্ত হয়েছেন আরেকজন শিক্ষক। সিম্পল কি করব, সিম্পল হচ্ছে 40 বছর গড়, গড় চেঞ্জ হবে, চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। যদি দুজনের একজন মারা যাওয়া এবং একজন মানে ইনক্লুড হওয়ার মধ্যে কোনো গ্যাপ না থাকতো, মানে 55 বছরের লোকটা যে মারা গেছে তার বদলে যদি 55 বছরের লোকই যুক্ত হতো, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না। বা 55 বছরের থেকে যদি বেশি বছরে যুক্ত হতো তাহলেও গড়ের পরিবর্তন হবে। 55 থেকে কমে যদি কেউ যুক্ত হয় তাহলেও গড়ের পরিবর্তন হবে, কারণ এখানে কিন্তু ওভারঅল কিন্তু সিস্টেমটাকে ডিস্টার্ব করে দেবে। তাহলে আমাদেরকে সেই পরিবর্তনটা বিচার করার জন্য আমরা কি করব, 40 প্লাস, দেখো এগুলো আমরা বেসিক থেকে করাই, যখন আমরা থিওরি ক্লাস করাই সেখানে আমরা এর পিছনে থাকা লজিকগুলো বোঝাই, যার জন্য পুরো একটা ক্লাসই চলে যায় শুধু এই থিওরিক পোর্শনটাকে ডিসকাস করতে, একটা বা দুটো ক্লাস অনেক সময় চলে যায়। তো সেই জায়গাটাকে আমি সংক্ষিপ্তভাবে বলছি। তো তোমরা অবশ্যই থিওরিক পার্টটাকে তোমরা বিভিন্নভাবে নিজেদের মতো করে দেখে নিও। এবার দেখো 40 মানে 55 বছর বয়সে লোকটা মারা গেছে, তাকে ক্যান্সেল করি আমরা, -55। আর আমাদের 39 বছরের লোকটা জয়েন করেছে, তাহলে এইটা হচ্ছে ওভারঅল ব্যালেন্স, মানে কতজন গেছে কতজন এসছে। এইবার এই যে বছরটা এক্সট্রা এলো বা এক্সট্রা গেল, যাই হোক না কেন, সেটা তো প্লাস মাইনাসে চলে আসবে। সেটা কতজনের মধ্যে ডিভাইড হবে, 8 জনের মধ্যে, কারণ প্রত্যেকেই তো মাথা পিছু শেয়ার নেবে। যদি বছর বেশি আমার কাছে থেকে যায়, সেই বছরটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি ঘাটতি পড়ে যায়, সবাই ঘাটতিটাকে বহন করবে। তো এই পার্টিকুলার সিনারিওটাকে বহন করবে কতজন, 8 জন মিলে। তাহলে এটাই হবে সিনারিও। তার মানে হচ্ছে কি 40 উপরে 55 থেকে তোমরা যদি 39 বিয়োগ করো তাহলে -16, নিচে হচ্ছে 8, তাহলে -2। 40 - 2 কত হবে স্যার, 38। তাহলে নিউ অ্যাভারেজ কত হবে, নিউ অ্যাভারেজ হবে 38। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা পঞ্চায়েত সেক্রেটারি এক্সামে এসেছিল। তো তোমাদের জন্য এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, এ আর বি এর বয়সের গড় হচ্ছে 51 বছর। যদি এ বি এর তুলনায় 2 বছরের বড় হয় তাহলে এ আর বি এর বয়স কত। এ ধরনের কোশ্চেন সলভ করার দরকার লাগে না, কারণ এর অপশান দেখলেই তোমরা চিনে যাবে। কি করে বলে, স্যার 51 বছর বয়সের গড়, তাহলে দুজনের বয়সের সমষ্টি কত স্যার, 51 × 2 মানে 5 × 2 = 10, 2 × 1 = 2, 102 বছর। তাহলে দুজনের বয়সকে যোগ করে 102 হবে, প্লাস বলছে এ বি এর তুলনায় 2 বছরের বড়, তাহলে বি এর থেকে এর মান 2 বেশি হবে। দেখো 55 আর 51 যোগ করলে কখনোই 102 আসবে না, 4 আর 1 5, লাস্টে 5 আসবে, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। স্যার 8 আর 1 9 আসবে, লাস্টে ইউনিট ডিজিট, এখানে ইউনিট ডিজিটে 2 লাগবে, তাহলে আসবে না স্যার অ্যান্সার। তাহলে এখানে 52 50 বা 50 52 হবে। কোন অপশনটা নেব স্যার, এর মান বি এর থেকে বেশি হবে, 52 আগে 50 দ্বিতীয়তে। স্যার এটা অ্যান্সার হবে, এটা উল্টো লিখেছে, এটা অ্যান্সার হবে না। আশা করি তোমরা বুঝে গেছো কি করে আমাদের ফার্স্ট ক্যালকুলেশন করতে হয়। চলো এবার চলে আসি আমরা এই কোশ্চেনটা কি করে সলভ করবো। যারা থিওরি পড়েছো তাদের কাছে তো সেকেন্ডের কোশ্চেন, এটা কিছুই নেই কোশ্চেনের মধ্যে। বলছে পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে যোগফল কত, পি ইন্টু কিউ স্কোয়ার। আচ্ছা, প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে পি স্কোয়ার, মানে এক একটা সংখ্যার মান পি স্কোয়ার করে, কিউখানা সংখ্যার মান কত, তাহলে স্যার কিউ ইন্টু পি স্কোয়ার। এবার কতজনের গড় বের করতে বলেছে, ওভারঅল। ওভারঅল মানে কি, পি আর কিউ মিলিয়ে গড় কত, তাহলে দুটোকে যোগ করে দাও, টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দাও, ওপরে পি কিউ কমন নাও,
পি কিউ কমন নিলে এই পি কিউ স্কোয়ার থেকে একটা কিউ পড়ে থাকবে, আর কিউ পি স্কোয়ার থেকে একটা পি পড়ে থাকবে, নিচে পড়ে আছে পি প্লাস কিউ। যদি তোমরা ওপর নিচে কেটে দাও তাহলে উত্তর হবে কি পি ইন্টু কিউ পড়ে থাকবে। অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইজি কোয়েশ্চেনের মধ্যে পড়ে। এবং দেখো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। এটাও যদি ধরো থিওরি ক্লিয়ার থাকে তাহলে ক্যালকুলেশনই করতে হবে না, কারণ কি 1 থেকে 100-র মধ্যে বিজোড় সংখ্যা। আমরা জানি যে যতগুলো জোড় সংখ্যা পাবো ঠিক ততগুলোই বিজোড় সংখ্যা পাবো। 1 থেকে 100-র মধ্যে অর্ধেক অর্ধেক পাই, মানে এক ঘর অন্তর অন্তর জোড় আসে আর বিজোড় আসে, তাই না? তো 1 থেকে 100-র মধ্যে যদি 50খানা আমার কাছে জোড় থাকে তাহলে 50খানাই বিজোড় আছে। আর আমরা পড়েছি যদি আমার কাছে কখানা জোড় যদি সংখ্যাগুলো পরপর নেওয়া হয় এবং কতগুলো সংখ্যা আছে আমরা জানতে পেরে যাই, সেটা জোড় হোক বা বিজোড় হোক, তাহলে কিন্তু আমরা সূত্রের সাহায্যে বের করতে পারি। যদি সবকটা জোড় সংখ্যার গড় করি এরকম কেসে, যদি আমার কাছে 50টা জোড় সংখ্যা থাকে তার উত্তর হবে n+1 মানে 51। যদি আমার কাছে যেহেতু বিজোড় সংখ্যাগুলোর গড় বার করতে বলেছে তাই উত্তর হবে n মানে কি nটা হবে গড়ের মান, মানে কি যতগুলো সংখ্যা নিয়েছি গড় করার জন্য ততগুলো সংখ্যা যে মান, ধরো 15টা সংখ্যা নিয়েছি তাহলে উত্তর হবে কি গড় 15 হবে, 15 উত্তর হবে। ঠিক সেরকমভাবে 1 থেকে 100-র মধ্যে আমাদের জানি 100খানা সংখ্যা আছে, যার মধ্যে 50খানা কি হবে জোড়, আর 50খানা কি হবে বলো, 50খানা অড নাম্বার বা 50খানা বিজোড় সংখ্যা। তাহলে 50 হচ্ছে আমার এন এর মান, তাহলে গড়ও হবে এন মানে গড়ও হবে 50। এটা কিন্তু আমরা থিওরিতে পড়ি, তোমরা যদি থিওরি করে থাকো তাহলে কিন্তু সেকেন্ড অ্যান্সার হবে। এইসব অঙ্ক কিন্তু উড়িয়ে দেবে তোমরা পরীক্ষায় দেখলে, আর এইসব অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে, হাস্যকর হলেও সত্যি। ঠিক আছে, দেখো পরপর 5টি সংখ্যার গড় হচ্ছে 16। এই সংখ্যার সারণী সব থেকে ছোট সংখ্যা কি? 5টা সংখ্যা বলেছে, মানে বিজোড় সংখ্যার ঘর আছে 5টা সংখ্যা এরকম হবে। আর আমরা যদি থিওরি তোমাদের সত্যি স্ট্রং থাকে তাহলে 5টা সংখ্যা যদি গড় করা যায় না, 5টা সংখ্যার গড় করা যায় এবং তাদের মধ্যে গ্যাপ যদি কি সেম থাকে, গ্যাপ মানে কি এখানে প্রত্যেকটা জোড় সংখ্যা, তাহলে প্রত্যেকের মধ্যে গ্যাপ কত 2 করে, যেমন জোড় সংখ্যা কি হয় 2 এর পরে 4 হয়, তারপর 6 হয়, তারপর 8 হয়, তাহলে প্রত্যেকের মধ্যে গ্যাপ কিন্তু সমান, প্রত্যেকের মধ্যে গ্যাপ সমান। গ্যাপ যদি সমান হয় আর পরপর 5টা সংখ্যা নেওয়া হয় তাহলে মাঝের সংখ্যাটা সবসময় গড় হয়, তাহলে 16 হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে এর আগে আমাকে জিজ্ঞেস করেছে সব থেকে ছোট সংখ্যা কত, 16 থেকে 2 মাইনাস করো 14, আরও 2 মাইনাস করো 12, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 12। যদি বলতো বড় সংখ্যা কত স্যার, তাহলে বড় সংখ্যা হতো 16 আর 2 18 20, তাহলে বড় সংখ্যা হতো 20। তো অনেক সময় জিজ্ঞেস করে ছোট সংখ্যা আর বড় সংখ্যা যোগ করে বলো, তাহলে বলবো 12 আর 20 যোগফল। ঠিক আছে, চলো এবার চলে আসি আমরা 4 নম্বর কোয়েশ্চেনে। ভালো করে দেখো, 5 জন বন্ধুর গড় বয়স হচ্ছে 27, একজন বন্ধু চলে যাওয়ায় বাকি বন্ধুদের গড় বয়স 25 হয়ে যাচ্ছে। এ ধরনের কোয়েশ্চেনও থিওরির উপর বেস করে আছে। আসলে অনেকে থিওরিটাই বোঝে না, ওই জন্য বেসিক থেকে করতে যায় অনেক টাইম লেগে যায়। 5 জন বন্ধুর গড় বয়স কত, 27 বছর। এবার যে একজন বন্ধু চলে যাচ্ছে এবং তার জন্য বাকি বন্ধুদের গড় বয়স হয়ে যাচ্ছে 25, তার মানে গড় বয়স কমে যাচ্ছে কত করে, 2 করে। গড় বয়স কমে যাওয়ার অর্থ পার হেড মাথা পিছু কিন্তু 2 করে কমে যাচ্ছে। ঠিক আছে, কি বললাম? এবং এইটা কমে যাচ্ছে কারণটা কি? কমে যাচ্ছে এই কারণে, কারণ যে ব্যক্তি চলে গেছে সে যদি 27 বছর তার বয়স হতো, মানে 27 বছর নিয়ে যদি সে চলে যেত তাহলে গড় চেঞ্জ হতো না, যারা পড়ে থাকবে তাদেরও বয়স 87 হতো গড়, তাই না? কিন্তু সে যখন চলে যাচ্ছিল বেশি নিয়ে চলে গেছে, যার ফলে 27-এর থেকে যতটা বেশি নিয়ে চলে গেছে সেই যে ঘাটতিটা তৈরি হয়েছে সেই ঘাটতিটা সবার মধ্যে কিন্তু এখন ব্যালেন্স হচ্ছে, ওই জন্য কিন্তু গড় বয়সটা কমে যাচ্ছে। এটা বোঝো, এই যে ফিলিংসটা এটা বোঝাটা খুব জরুরি। তার মানে কত হবে, যে চলে গেছে তার বয়স তার মানে 27-এর থেকে বেশি। কত বেশি? সে চলে যাওয়ার জন্য -2 করে মাথা পিছু কিন্তু ঘাটতি হচ্ছে, তাহলে মাথা পিছু -2 করে ঘাটতি হচ্ছে। তার মানে 5 জন বন্ধু, একজন চলে গেছে, তাহলে চলে যাওয়ার পরে কতজন আছে, চলে যাওয়ার পরে 4 জন আছে। এক একজনের মাথা পিছু যদি 2 করে ঘাটতি হয়, 4 জনের জন্য 8 ঘাটতি হচ্ছে। এই 8 ঘাটতিটা কেন হচ্ছে, কারণ 8 সে এক্সট্রা নিয়ে চলে গেছে। তার মানে তার বয়স কত নিয়ে চলে গেছে সে, 27 + 8 মানে হচ্ছে কত স্যার, 35 বছর। আশা করি বুঝতে পারছি, এগুলো দেখে অ্যান্সার হবে। ঠিক আছে, কি বললাম, আমি তো বোঝানোর জন্য টাইম নিলাম, বাট এগুলো সব দেখে অ্যান্সার হবে। বাট এগুলো যখন থিওরি ক্লিয়ার থাকবে না তখন তোমাদের এত কিছু বোঝানোর দরকার হবে না, বা এর পিছনে জিনিসগুলো তোমরা দেখলেই অ্যান্সার করে দিতে পারবে। 5 দাগের প্রশ্ন ভালো করে দেখো, এক পরিবারে 8 জন সদস্যের গড় বয়স হচ্ছে 30, ওই পরিবারে 50 বছরের এক সদস্য মারা যান। ঠিক আছে, তাহলে গড় বয়স কত, 30। গড় বয়সটা কমতেও পারে বাড়তেও পারে, নির্ভর করছে কারা অ্যাড হচ্ছে কারা মাইনাস হচ্ছে। 50 বছরের সদস্য মারা যান, তাহলে 50 বছরটাকে মাইনাস করে দাও। নতুন একজন বৌমা অ্যাড হচ্ছেন যার জন্য পরিবারের গড় বয়স কি হয়ে যাচ্ছে, গড় বয়স 27 হয়ে যাচ্ছে। তাহলে 30 থেকে 27 কেন হয়ে যাচ্ছে স্যার, -3 কেন হয়ে যাচ্ছে, পার হেড কমছে কেন, কারণটা কি? কারণটা হলো সে, মানে ভালো করে বুঝবে, একজন ব্যক্তি চলে যাচ্ছে আর একজন ব্যক্তি আসছে, তাই না? তো যে চলে যাচ্ছে সে 50 বছর নিয়ে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। তাহলে যদি বৌমাও 50 বছর নিয়ে আসতো তাহলে কিন্তু গড় বয়স একই থাকতো, মানে 30 বছরই থাকতো। তাহলে ঘাপলাটা কি জন্য হচ্ছে, চলে যাচ্ছে বেশি বয়স নিয়ে, আসছে কম বয়স,
তাহলে বেশি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তো যত বেরিয়ে যাচ্ছে সেইটাই কিন্তু বাকি জনের মধ্যে ব্যালেন্স হচ্ছে, যার ফলে কি হয়ে যাচ্ছে, গড় বয়স কিন্তু কমে যাচ্ছে, তাই না? এবার তার মানে আমাদের সিম্পল হিসাব, আমাদের যে 50 বছর নিয়ে চলে যাচ্ছে, ভালো করে বুঝবে, নতুন বৌমার বয়স বার করতে বলেছে, তাহলে নতুন বৌমার বয়স 50 তো নয়, কারণ 50 যদি হতো তাহলে কিন্তু 30ই অ্যাভারেজ থাকতো, অ্যাভারেজ কমতোও না বাড়তোও না। তার মানে যেহেতু 50-এর থেকে বৌমার বয়স কম, তাহলে বেশি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর ঘরে কম ঢুকছে, তাই এই যে ঘাপলাটা তৈরি হচ্ছে, ঘাটতি তৈরি, সেই ঘাটতিটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, ফলে মাথা পিছু 3 করে কম পড়ছে। তাহলে বৌমার বয়স 50-এর থেকে কম, কত কম সেটা বের করো, 50 মাইনাস হবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখো 50 বছর, সরি, পার হেড 3 করে কমছে, আর আমরা জানি 8 জন সদস্য ছিল, একজন মারা গেছে, একজন অ্যাড হয়েছে, তাহলে সদস্য সংখ্যা কমেনি, একজন গেছে তার জায়গায় একজন এসছে, মানে এখনও 8 জনই আছে, ঠিক আছে? 8 জনের মাথা পিছু 3 করে কমেছে, তাহলে টোটালি 24 কমেছে। এই 24টা কেন কমেছে? কারণ বৌমা 24 বছর কম নিয়ে এসেছিল 50-এর তুলনায়, তাহলে বৌমা হচ্ছে কত, 50 মাইনাস 24, মানে উত্তর হবে আমাদের 26। তাহলে উত্তর হয়ে যাবে বৌমার বয়স হচ্ছে কত বলো, নতুন বৌমার বয়স হচ্ছে 26 বছর। এবার চলে আসি 11টি সংখ্যার গড়, 6 নম্বর প্রশ্ন। 11টি সংখ্যার গড় হচ্ছে 35, প্রথম 6টি সংখ্যার গড় এবং শেষ 6টি সংখ্যার গড়। তোমরা যদি নিজে ভালো করে খেয়াল করো, একটা আমি এই অঙ্কটা বাদ দিয়ে যদি বলি, 4টে সংখ্যা আছে, প্রথম 3টে সংখ্যা, ধরো আমি এরকম বলি, ধরো 1 2 3 4 5টা সংখ্যা আছে, ঠিক আছে? কি বললাম, তো তোমাকে বললাম প্রথম 3টে সংখ্যা আর শেষ 3টে সংখ্যা, ঠিক আছে? তাহলে যখনই, তাহলে যোগফল কত হয়ে গেল স্যার, 6, কারণ কি, এই মাঝখানের সংখ্যাটা দুবার কাউন্ট হয়ে গেছে, তাহলে মানে এই আর যদি আমরা টোটাল যোগফলটা জানি, তার থেকে যদি এই মানে এই পুরো যোগফলটা 6টার যোগফল, তার থেকে এই 5টার যোগফল বিয়োগ করে দিই, তাহলে মাঝখানে যে ডবল কাউন্টিংটা হয়ে গিয়েছিল সেটা ধরা পড়ে যাবে, সেটা বেরিয়ে যাবে। তো সেম জিনিসটা এখানে দেখো, এখানে বলেছে 6টা সংখ্যার গড় এত, 6টা সংখ্যা আর শেষ 6টা সংখ্যার গড়, তাহলে মাঝখানে একটা ডবল কাউন্টিং হয়ে গেছে, তাহলে 6টা সংখ্যার গড় হলে যোগফল কত স্যার, 6 দুগুণ 12, 2 হাতে আর 3 6 18 19, তাহলে 6টা সংখ্যার গড় 37 হলে 6টা সংখ্যার যোগফল কত, 6 7 42, 2 হাতে 4, 3 6 18, 4 22, এটা হচ্ছে। এবার যদি বলি তাহলে আমাদের দেখতে হবে ষষ্ঠ সংখ্যাটা কত, তাই 11টা সংখ্যার গড় এত, তাই 11টা সংখ্যার যোগফল কত স্যার, 5 5 আর 3 8, 3 385, আর এই 385 আর এদের এই 6 6 12, 12টা সংখ্যার যোগফল কত স্যার, 2 আর 2 4, 9 আর 2 11, 2 আর 1 3 4, তাহলে এই 414 কেন হচ্ছে স্যার, 385 থেকে বড় কি জন্য হয়ে যাচ্ছে, কারণ একটা সংখ্যা দুবার কাউন্ট হয়েছে, তাহলে এর থেকে বিয়োগ করে দাও, সেটাই আমার উত্তর হয়ে যাবে 385। 9 দাও 15, 9 দাও 14, হাতে 1, 8 আর 1 8, 9 10 11 29, 29 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, কারণ ওই সংখ্যাটাই কিন্তু দুবার রিপিট হয়েছিল, যেটা এক্সট্রা এসে, ঠিক আছে? চলো এরপরে আমরা চলে আসি এই কোয়েশ্চেনটা, ভালো করে দেখবে, 7 দাগের প্রশ্ন। বলছি একটা ব্যক্তি, সে সমগ্র যাত্রাপথের 1/3 অংশ বাসে যায়, এত কিমি পার ঘন্টা গতিবেগে, 1/6 অংশ এত কিমি পার ঘন্টা, এবং বাকিটা প্লেনে যায়, তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি, গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, এই তো গল্প, সোজাসুজি কথা, ঠিক আছে? সিধা বাত, নো বকবাস। দেখো প্রথম কথা, এখানে 1/3 অংশ বাদে, মানে তোমার মানে তুমি যদি ধরো পুরো যাত্রাপথটাকে তুমি যদি 3 আর 6 লসাগু, মানে ধরে নাও 6 ইউনিট রাস্তা, 3 আর 6 লসাগু কেন ধরলাম, আমার ভাগ করতে সুবিধা হবে বলে, ধরে নাও 6 কিমি রাস্তা বা 6 ইউনিট রাস্তা আছে টোটাল, এই 6 ইউনিট রাস্তার 1/3 রাস্তা, 1/3 অংশ, মানে 6-এর 1/3 মানে কি, 6 ইন্টু 1/3 মানে 2 ইউনিট রাস্তা, কত স্পিডে গেছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমরা জানি কি, টাইম বার করার জন্য আমরা কি করতে হয়, আমাদের ডিস্টেন্স আপন স্পিড করতে হয়, তাহলে ডিস্টেন্স হচ্ছে 2 কিমি, টাইম কত নিয়েছে, 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তারপরে বাকি বলেনি 1/6 অংশ, মানে 6-এর 1/6 অংশ, 6 ইন্টু 1/6 মানে 1 কিলোমিটার রাস্তা 90 কিলোমিটার বেগে গেছে। তারপরে তোমরা যদি দেখো, 400 বাকি পথ মানে কি, 2 আর 3 চলে গেছে, বাকি 3 কিলোমিটার আছে, 400 কিলোমিটার বেগে যাচ্ছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো এটাকে ক্যালকুলেশনটা আমাদের কিন্তু করতে হবে, সেটা কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে, ওকে? এবার তোমরা লসাগু করবে, লসাগু করলে তোমরা দেখবে 60 90 এবং 400 এমন একটা সংখ্যা, যেটা 60 দিয়েও ভাগ যায়, 90 দিয়েও ভাগ যায়, 400 দিয়ে ভাগ যায়, তুমি 3600 নিতে পারো বা লসাগু করে নাও। লসাগু করলে 3600 আসবে, তো উপরে একটা দাগ দাও, নিচে আসবে 3600, 3600 নিলে কত হবে, 6 6 36, 60, 60 দুগুণ 120, 120, আর এখানে হবে 4 9 36 মানে 40, আর ওপরে এখানে হবে কত, 400, মানে এটা হচ্ছে তোমাদের 9 3 9 27। যদি তোমরা এখানে ক্যালকুলেট করো, আমি এদিকে লিখছি, ঠিক আছে? কি বললাম, 3600 ওপরে চলে যাবে, 6 ইন্টু 3600, আর 6 ইন্টু 3600, আর নিচে হয়ে যাবে তোমাদের 160 180 187, 187। তো আমরা বুঝে গেলাম এই সংখ্যাটাকে ভাগ করলে নিচে 187 আসবে,
তো 187 নিচে এগুলোতে কোনোটা 187 নেই, অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার মেরে চলে যাবো, কখনোই অঙ্কটা সলভ করবো না, কারণ এই ছোটো ছোটো ট্রিক্স তোমাদেরকে পরীক্ষা হলে কী করে অ্যাটেন্ড করতে হয় পরীক্ষা সেগুলো শেখা যাবে। ঠিক আছে, কি বললাম, শুধুমাত্র আমাদের প্রশ্ন সলভ করাটাই কিন্তু উদ্দেশ্য নয়। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন 8 দাগের প্রশ্ন ভালো করে দেখো। রাকেশ বাবু তার সমগ্র যাত্রাপথে 30 কিলোমিটার পথ, দেখো পুরো গড় গতিবেগ বার করতে বলেছে, চোখ কিন্তু আগে সেট হয়ে যাবে, আমাদের উত্তর কি বার করতে বলেছে, গড় গতিবেগ। তো গড় গতিবেগ বললে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্রোচ মাথায় রাখতে হবে যে অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে কি, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, এই তো গল্প। সো এটা যদি হয়ে থাকে টোটাল ডিস্টেন্স কত, 30 কিলোমিটার প্রথমে যাচ্ছে, তারপর 50, তারপরে 40, তাহলে 50 আর 30 80 আর 20, 80 আর 40 120। ঠিক আছে, তারপরে প্রথমটায় 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে প্রথমটা টাইম কত লাগছে, 30 কিলোমিটার 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে 30/10 করতে হবে। তারপরেরটা 50 কিলোমিটার রাস্তা গেছে 50 কিলোমিটার গতিবেগে, তারপরে 40 কিলোমিটার রাস্তা 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে এই তো হয়ে গেল তিনটে টাইম যোগফল। তাহলে উপরে গেল 120, এটা কাটাকুটি করলে 3, এটা কাটাকুটি করলে 1, এটা কাটাকুটি করলে 2, তাহলে 3 আর 2 5 আর 1 6, তাহলে কত হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আশা করি বুঝতে পারছো, ইজি কোয়েশ্চেন। চলো এবার হচ্ছে তিনটে সংখ্যার গড় হচ্ছে 44, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, তৃতীয় সংখ্যার 3 গুণ হয়। তো অনেকে ভাবে যে স্যার কি করে তাড়াতাড়ি অঙ্কটা করব, আমি এগুলো পরীক্ষা লিখতে হয় না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, ফার্স্ট সেকেন্ড থার্ড বলছে আমাদের তো অনুপাত বার করতে হবে, মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যদি দ্বিতীয় সংখ্যা প্রথমটির দ্বিগুণ হয় তো প্রথম 1 হলে দ্বিতীয়টা 2 গুণ, এবং 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 বলেছে মানে এবংটা কার জন্য, দ্বিতীয় সংখ্যার জন্য, দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে তৃতীয় সংখ্যা 3 গুণ হতে গেলে এটাকে 2/3 লিখতে হবে, কারণ তৃতীয়টাকে যদি 3 দিয়ে গুণ করি তবে দ্বিতীয়টা পাবো। দেখো 2/3কে 3 দিয়ে গুণ করলে 2 পাচ্ছি, হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার এরকম বিচ্ছিরি করে লিখলেন, আমার তো সর্বনাশ হয়ে গেল, একদমই নয়। এবার এটাকে কি করবো, প্রত্যেকটাকে 3, এটা হর যেহেতু 3 আছে 3টাকে কাটাবো, তাই প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলেই আমার সুন্দর হয়ে যাবে অনুপাতটা, অত চাপ কিসে। ঠিক আছে, তাহলে কত হবে 3, 3 দুগুণ 6, 2, তাহলে ফার্স্টের মানটা 3, সেকেন্ডের মানটা 6, থার্ডের মানটা 2। ঠিক আছে, তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে তোমাদের 44, তাহলে যোগফল কত, 3 4 12 2 হাতে 3 4 12 13, 132, তাই না। এবার আমাদের হিসেবে সেই যোগফলটা কত, 6 আর 3 9 আর 2 11, 11 ইউনিটের মান 132, বৃহত্তম সংখ্যা জিজ্ঞেস করেছে মানে 6 ইউনিটের মান বার করতে বলেছে, তাহলে এটা পরিষ্কার দেখতে পাচ্ছি 12, তাহলে 6 12 72 উত্তর হবে, তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। চলো পরের কোশ্চেনে চলে যাই। 18টি সংখ্যার গড় হচ্ছে 124, পরে লক্ষ্য করা যায় টাইপ করার সময়, তাহলে আগে দেখো গড় কত আছে, প্রকৃত গড় জিজ্ঞেস করেছে, তাহলে 124 গড় আছে, যদি যত বেরিয়ে যাচ্ছে তার বদলে যদি সেম নাম্বার অ্যাড হয় তাহলে গড় চেঞ্জ হবে না, যদি ঘাপলা হয় মানে কিছু বেশি অ্যাড হয় তাহলে কিছু চেঞ্জেস হবে, বা কম যদি চলে আসে তাতেও চেঞ্জেস হবে, তাহলে আমি প্লাস দিয়ে নিচ্ছি আগে। এবার দেখে নাও 68-র পরিবর্তে 60 টাইপ করেছি, তাহলে আগে তুমি ভাবো কোনটা টাইপ করেছি, 60 টাইপ করেছি, তাহলে যেটা টাইপ করেছি সেটাকে বিয়োগ করো, কারণ সেটা ঘাপলা, সেটা আমি ইচ্ছাকৃত না, আমি ভুল করেছি, তো আমার ভুল করা জিনিসটাকে আগে ক্যান্সেল করো, তারপরে সঠিক জিনিসকে অ্যাড করব। তারপরে হচ্ছে কি 28-এর পরিবর্তে 18 টাইপ হয়েছে, তাহলে আগে তুমি কি করো, আগে তুমি 18টাকে বিয়োগ করো, যেটা ভুল হয়েছে সেটাকে ক্যান্সেল করো। এবার কি করা উচিত ছিল, স্যার 68 যোগ করা উচিত ছিল আর 28 যোগ করা উচিত ছিল। এবার এই যে জিনিসটা হয়েছে এটা তো টোটাল এরর, এই এররটা যাই হোক না কেন, প্লাসে হোক না মাইনাসে হোক না কেন, সেই 18 জনের মধ্যেই এই এররটা মানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই না। নতুন তো কেউ আসেনি আর নতুন কেউ যাচ্ছেও না, 18-র মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাহলে এটাই হবে, কিন্তু এটা এরর ম্যানেজমেন্টের পার্টও বলতে পারো তোমরা। সো এখান থেকে হয়ে গেল প্লাসের 8, আর এখান থেকে হয়ে গেল তোমাদের প্লাসের 10 মানে 18, 18/18 মানে হচ্ছে 1, প্লাসের 1 হবে কারণ উপরে প্লাসের 1 উপর প্লাসের 18 আসছিল, তাহলে এখন যে অ্যাভারেজ হয়ে যাবে সেটা হচ্ছে 125। দেখো কত ফাস্ট কিন্তু ক্যালকুলেশন আমরা করতে পারি, দেখো শিখে গেলে তো এটুকুও করতে হবে না, দেখবো জাস্ট কি যেখানে 68 60-এর 60 মানে 60 মানে 68 ঢুকবে 60 বেরোবে, তাই না। 8-এর গ্যাপ প্লাস 8-এর 28 ঢুকবে 18 বেরোবে, 10-এর গ্যাপ 18, 18/18 মানে হচ্ছে 1, 124 1 যোগ করবো 125 উত্তর হবে। ঠিক আছে, তো সেই কনফিডেন্সটা আনার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্ট 100% ক্লিয়ার রাখতে হবে। এবার চলে আসে এখানে, একটি ক্রিকেটার 64টা ইনিংসে একটি নির্দিষ্ট রানের গড় ছিল তার, আমরা জানি না কত, 65তম ইনিংসে 0 রানে আউট হওয়ায় তার ইনিংসের গড় 2 করে কমে যাচ্ছে, তার মানে বর্তমান রানের গড় করা। তোমাদের মনে হচ্ছে স্যার বিরাট কোহলি অঙ্ক, বিরাট কিছু, তো ভাবার দরকার নেই। ঠিক আছে, কি বললাম, তোমরা নিজেরা কিন্তু মানে এটাকে বিভিন্নভাবে তোমরা অপশান টেস্টও করতে পারো, বিভিন্নভাবে উত্তর হতে পারে। তো আমি তোমাদের যদি কেউ বেসিক থেকে করতে চাও তার জন্যই বলে দিচ্ছি। ধরে নাও তার যে রানের গড় ছিল সেটা হচ্ছে এক্স, ভালো করে বুঝবে, তার রানের গড় ছিল এক্স 64টা ইনিংসে, তাহলে তার টোটাল রান কত হয়েছিল 64টা ইনিংসে, 64x, হ্যাঁ কি না। এবং 65 রানে 65তম ইনিংসে সে 0 রান করে আউট হয়ে যাচ্ছে, তাহলে 65তম ম্যাচে যে রান সেটাকে অ্যাড করে দিলাম।
তাহলে এটা 65টা এজের টোটাল রান পেয়ে গেলাম, সরি 65টা ইনিংসের টোটাল রান পেয়ে গেলাম। এটা সমান সমান কত হবে? 65টা ইনিংসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গড় কি দাঁড়াচ্ছে 2 করে কমে যাচ্ছে। আগে গড় x ছিল, এখন হয়ে গেছে x-2। এটা ক্যালকুলেশন করতে পারবে না? 65x আর এখানে 64x একদিকে নিয়ে যাও, তাহলে x পড়ে থাকবে কাটাকুটি করলে। 65 দুগুণে 130, তাহলে উত্তর হয়ে যাবে কি 130। এবার প্রশ্ন হচ্ছে এখানে একটা জিনিস চেঞ্জ হবে, তাহলে তার বর্তমান গড় রান কত? ঠিক আছে, কি বললাম? সো বর্তমান এটা কিন্তু এটা আগেকার গড় রান, বর্তমান গড় রান জিজ্ঞেস করেছে। তো বর্তমান গড় রান কত? 2 কমে যাওয়ার পরের কথা জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে? 128 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। চলো এরপরে চলে আসি আমরা 12 দাগের প্রশ্ন। ক্রিকেট খেলায় একজন বোলারের গড় হচ্ছে 12 একজন বোলার গড়ে 12.4 রান দিয়ে একটা উইকেট নেয়। সবসময় মনে রাখবে প্রতি উইকেট পিছু রান, মানে রান পার উইকেট, এটাই হচ্ছে বোলিং অ্যাভারেজ। এটা কি বলে? বোলিং অ্যাভারেজ। একজন বোলার একটা উইকেট নিতে কত রান খরচা করে সেটাই হচ্ছে তার বোলিং অ্যাভারেজ। যে কম রান খরচা করবে সে ভালো বোলার, যে একটা উইকেট নিতে বেশি রান খরচা করবে সে কিন্তু তুলনামূলক খারাপ বোলার। ঠিক আছে, কি বললাম? তো বোলিং অ্যাভারেজ আমরা বুঝে গেলাম। 12.4 রান দিয়ে এক উইকেট নেয়, তার মানে ক্রিকেট খেলায় ওই বোলারের যে অ্যাভারেজ সেটা চলছে এখন 12.4। এটা হচ্ছে বোলিং অ্যাভারেজ চলছে, মানে এত রান পার উইকেট। ঠিক আছে, এবার হচ্ছে এটা শেষ ম্যাচের আগে পর্যন্ত কেস। শেষ ম্যাচে সে দেখছে 26 রান দিয়ে 5 উইকেট নিল। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি শেষ ম্যাচের আগে অবধি সে এক্স খানা কিন্তু উইকেট নিয়েছে। ঠিক আছে, এবার বোলিং অ্যাভারেজ মানে হলো একটা উইকেট পিছু কত রান দেয়? 12.4 রান দেয়। তাহলে এক্স খানা উইকেট অলরেডি নিয়ে ফেলেছে সে শেষ ম্যাচের আগে। তাহলে কত রান টোটাল দিয়ে ফেলেছে? স্যার এত রান টোটাল দিয়ে ফেলেছে। ঠিক আছে, শেষ ম্যাচে সে 26 রান দিয়েছে, তো এর সঙ্গে আরও 26 রান যোগ করে দাও, তাহলে টোটাল কত রান দিয়েছে সে সেটা পেয়ে গেলাম। এবার এটা সমান সমান কি হবে? বলছে শেষ ম্যাচে সে 5টা উইকেট নিল, আগে এক্স খানা নিয়ে রেখেছিল, 5টা উইকেট অ্যাড করে দাও, তাহলে টোটাল সে কত উইকেট নিয়েছে শেষ ম্যাচকে জুড়ে দিলে? x+5। এই x+5টা উইকেট নিতে গিয়ে তার অ্যাভারেজ কি হয়ে গেছে? 0.4 রান কমে যাচ্ছে। আগে অ্যাভারেজ ছিল 12.4, 0.4 কমে গেলে 12 অ্যাভারেজ হয়ে যাচ্ছে। তাহলে 12 অ্যাভারেজ নিয়ে এতগুলো উইকেট সে নিচ্ছে, তাহলে এই যে রানটা, এই টোটাল রানটা দুটো সমান হবে। তাহলে কি হলো? 12.4x আর এদিক থেকে হচ্ছে কত? 12x। একদিকে নিয়ে আসো, 0.4x পড়ে থাকবে। ঠিক আছে, 5 × 60 আর এদিকে 26, বিয়োগ করে দেখো 60 থেকে 26 বিয়োগ করলে কত হবে? তোমাদের হবে 34। তাহলে কত হবে? x সমান সমান কত হবে? 34/0.4 মানে ইন্টু 10, তাহলে কত হবে? 2 দুগুণ 4, 5 দুগুণ 10 আর এদিকে 17 দুগুণ 34 মানে 85। তার মানে শেষ ম্যাচের আগে পর্যন্ত উইকেটের সংখ্যা কত ছিল? 85, কারণ ওটাকেই আমরা এক্স ধরেছিলাম। ঠিক আছে, চলো এরপরে চলে আসি আমরা 13 দাগের প্রশ্ন, ভালো করে দেখবে। এবং এটা কিন্তু আমাদের লাস্ট প্রশ্ন। একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের গড় বয়স হচ্ছে 16 বছর, ছাত্রীদের গড় বয়স হচ্ছে 12 বছর। ঠিক আছে, তো 16 বছর ছাত্রদের ক্ষেত্রে এটাকে তুমি বয় বলতে পারো, এটাকে গার্লস বলছি, 12 বছর, এবং তাদের অনুপাত বলেছে 5:3। ঠিক আছে, তাহলে তাদের অ্যাভারেজ কত? তার মানে আলটিমেটলি বোঝো অ্যাভারেজ কত। তার মানে 5 জনের জন্য মাথা পিছু হচ্ছে কত? গড় মানি মাথা পিছু 16 করে, তাহলে 5 জনের জন্য টোটাল কত স্যার? 5 × 16 = 80। প্রতি গার্লস পিছু বয়স কত স্যার? 12 করে। 3 জনের জন্য কত স্যার? 36। তাহলে অ্যাভারেজ কত কি করে পাবো স্যার? 5 আর 3 8 জনের মধ্যে এটাকে ডিভাইড করতে হবে, তাহলে অ্যাভারেজটা বার করতে পারবে। 8 আর 3 11, 116/8, তাহলে কত উত্তর হবে স্যার? এটাকে কাটাকুটি করো, 8 × 8, আর তুমি চাইলে 2 দিয়ে কেটে নিতে পারো, তাহলে কত? 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 29/2 মানে 14.5 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এমন কোনো হাতি ঘোড়া ব্যাপার নেই। তো এটা ছিল আমাদের কিন্তু শেষ কোয়েশ্চেন আজকের। এবার হচ্ছে তোমাদের প্রশ্ন স্যার আগের দিনের কোয়েশ্চেন যেটা ছিল একটু ডিসকাস করে দিলে ভালো হয়। এই 10 দাগের প্রশ্নটা, চলো 10 দাগের প্রশ্নটা স্ক্রিনে তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ আশা করি। এই 10 দাগের প্রশ্নটা আগের দিন তোমাদের অনেকের ডাউট হচ্ছিল, তোমরা কমেন্ট বক্সে জানিয়েছিলে। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে, শুধুমাত্র ওখানে আমার একটা ডিজিট লিখতে গন্ডগোল হয়েছিল, তো ওই জন্য তোমরা নিজেরাও চেক করে নিতে পারতে, তোমরা কমেন্ট করেছো বলে আমি বলে দিচ্ছি, অনেকেই হয়তো করেও নিয়েছো। তো 2:3 বলছে 3টি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, এবং 12 জন করে অ্যাড হওয়ার পরে সেই অনুপাত, তুমি প্রথম দুটো নিয়ে কাজ করছি আমি, 8:11 হয়ে যাচ্ছে, ওখানে মনে হয় 8:14 লেখা হয়ে গেছিলো, এরকম কিছু একটা হবে। সো দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি এটা 2x, এটা হচ্ছে 3x, ধরতেই পারি 2x আর 3x, এটা ছিল ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত। 3টে শ্রেণীর জায়গায় আমি প্রথম দুটো শ্রেণী নিচ্ছি, প্রত্যেকটাতে 12 করে অ্যাড হয়েছে, যার ফলে অনুপাত কত হয়ে গেছে? 8:11। ক্লিয়ার? এবার কোনাকুনি গুণ করো, 22x প্লাস 12 × 11 করলে কত হবে? 2, 3, 1, 132,
আর এদিকে হতে হবে 3 8 24, 24x 8 12 96। তাহলে এদিকে নিয়েছো 2x, 2x এর মান কত হবে? 2x এর মান হবে 6 10 12 হাতে 1 9 10 36। তাহলে x এর মান হবে 18। x এর মান পেয়ে গেলাম। তবে শুরুতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? সেটা হচ্ছে কি 3 আর 4 7 আর 2 9, 9x এর মান বার করতে হবে। তাহলে 9 ইন্টু 18 বার করতে হবে। 8 9 72 2 হাতে 7, 9 কে 9 আসে 16। তাহলে উত্তর হবে 162 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের সেশনগুলো কেমন লাগছে, এবং তোমরা অবশ্যই যে আমরা যে প্রয়াসটা করছি সেটা তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের পার্টিসিপেশনই বলে দেবে যে তোমরা কতটা অ্যাক্টিভ আছো। ঠিক আছে কি বললাম? ভালো থেকো, পরের সেশনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন চ্যাপ্টারের সঙ্গে। ওকে।